আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্টস দ্য ফুটবল ইনসাইট পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। আর বরাবরের মতো আমাদের সাথে আজকেও আমাদের গেস্ট হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন জাহিদ হাসান এমিলি ভাই। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুবই ভালো ভাইয়া। এখন তো ফুটবল ফ্যানদের জন্য খুব ভালো একটা সময়। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সেকেন্ড লেগ আজকে, ফাইনাল সামনে, ওয়ার্ল্ড কাপ আসছে, এই ফিলিংটা অনেকটা প্রথম প্রেমের মতো। আর আপনি তো একজন খেলোয়াড়ও ছিলেন, ওভারঅল ফিলিংটা কেমন এই মুহূর্তে? ইভেন অ্যাকচুয়ালি আমি যদি ভুল না করি, আপনি আরেকটু যদি ডিটেলস দর্শকদের বলেন, সেটা হলো ইংলিশ প্রিমিয়ার লিগও জমে আছে। স্প্যানিশ লিগ যদিও বার্সেলোনা অলমোস্ট 11-12 পয়েন্ট ডিফারেন্স করে ফেলেছে রিয়াল মাদ্রিদের সাথে। বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন হয়ে গেছে বুন্দেসলিগায়, বাট ইপিএল কিন্তু এখনো আমার কাছে মনে হয় যে এখনো শিওর বলা যাচ্ছে না, বিকজ লাস্ট নাইট রাতে কিন্তু ম্যানচেস্টার সিটি কিন্তু অলরেডি 2 পয়েন্ট লস করে ফেলছে এগেইনস্ট এভারটন। তো সেই জায়গা থেকে আপনি যেটা বলছেন, দিস হিউজ এক্সাইটমেন্ট যদি আমাকে একজন ফুটবলার হিসেবে বলতে চান, কারণ আমরা আসলে সবসময় ফুটবল খেলা দেখতে চাই এবং ফুটবল খেলা দেখার জন্য সবসময় মুখিয়ে থাকে। অন্যতম কারণ হলো যে আমরা আসলে ফুটবল কেরিয়ার শেষ করার পর আসলে আমাদের টাইম পাসের একটা অন্যতম জায়গা হলো খেলা দেখা, হ্যাঁ, রাত জেগে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপকামিং যে মান্থগুলি আছে, যে মাসগুলি আছে, সেখানে কিন্তু খেলায় ভরপুর। আমি বলবো এখন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লিগ শুরু হবে, ফাইনাল রয়েছে মে মাসের শেষের দিকে, তারপরে আপনার জুনের প্রথম দিকেই কিন্তু আবার আপনার ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। তো সব কিছুই মিলে হিউজ এক্সাইটমেন্ট। তো সেই জায়গা থেকে খুবই ভালো লাগছে যে এই ম্যাচগুলি দেখতে পারবো। ভাই, আমরা একটু একদম ডিটেলস আলোচনায় যদি যেতে চাই, বাংলাদেশ ফুটবল লিগ নিয়ে যদি কথা বলি, বরাবর মতো বসুন্ধরা ভালোই করছে, কারণ তাদের লাস্ট 2টা ম্যাচই তারা জয় পেয়েছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড যদি ফর্টিসের কাছ থেকে কিন্তু আমাদের একটা এক্সপেকটেশন ছিল, আমরা অনেকবার ডিসকাশন করেছি, কিন্তু ফর্টিসের সাথে কিন্তু একটা ভালো পয়েন্টের গ্যাপ দেখতে পাচ্ছি। সো ওভারঅল বাংলাদেশ ফুটবল লিগটা আসলে কি অবস্থায় দেখতে পাচ্ছেন? লাস্ট পর্যন্ত কি আমরা বসুন্ধরা কি চ্যাম্পিয়ন দেখবো এবারও? এই মুহূর্তে এখনো আসলে আমি শিওর না, এখনো 3 রাউন্ড করে কিন্তু খেলা আছে। আপনি জানেন 15 রাউন্ড পর্যন্ত খেলা হয়ে গিয়েছে এবং আমরা তো আসলে একদম সিজনের শুরু থেকেই কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে কিন্তু আমরা ডিসকাস করছি এবং সেখানে কিন্তু আপনার শোতে কিন্তু ফর্টিস এফসির কোচকেও নিয়ে এসেছিলেন, বিকজ তারা যখন ফার্স্ট লিগ আমরা শেষ করি তখন কিন্তু তারা যৌথভাবে পয়েন্ট টেবিলের 1 নম্বরে ছিল বসুন্ধরা কিংসের সাথে। কায়সার ভাই কিন্তু এখানে আসছিল যে, এবং সে তার প্ল্যানগুলি বলে গিয়েছিল যে সেকেন্ড লিগে আসলে সে কীভাবে শুরু করবে। বাট সেকেন্ড লিগে এসে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তারা বেশ কিছু ম্যাচে হোঁচট খেয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তারা পয়েন্ট টেবিলে 3 নম্বরে রয়েছে, হ্যাঁ। এবং ফার্স্ট লিগ শেষে আমরা ধরে নিয়েছিলাম যে আবাহনী, মোহামেডান এরা কীরকম করবে, বাট আবাহনী কিন্তু সেই জায়গাটা রিকভার করে কিন্তু দেখুন পয়েন্ট টেবিলের সেকেন্ডে চলে আসছে। আবাহনীর কিন্তু বসুন্ধরার সাথে এখন 3 পয়েন্টের ডিফারেন্স, হ্যাঁ। সো আমরা সবগুলি লিগ নিয়েই কথা বলছি, বাট বাংলাদেশ প্রিমিয়ার লিগও কিন্তু এখন অনেক এক্সাইটমেন্ট রয়ে গেছে। আমি যদি ভুল না করে থাকি, নেক্সট ফ্রাইডেতে কিছু ম্যাচ রয়েছে, সেখানে কিন্তু আপনি বসুন্ধরা কিংস পুলিশের সাথে খেলবে, আবাহনী পিডাব্লিউডির সাথে খেলবে, হ্যাঁ। তো সেই জায়গা থেকে এরা যদি আবার 3 পয়েন্ট করে যোগ করে, তো তখনই কিন্তু 3 পয়েন্ট কিন্তু ডিফারেন্স থাকবে আবাহনীর সাথে বসুন্ধরা কিংসের। বাট মেইন একটা ম্যাচ কিন্তু এখন ওয়েট করছে 15ই মে, আমি যদি ভুল না করে থাকি, বসুন্ধরা কিংস ভার্সেস আপনার ঢাকা আবাহনী। ওইটাই কিন্তু আসলে ফাইনাল একটা ম্যাচ হিসাবে কিন্তু পরিণত হতে যাচ্ছে। এটাই সুযোগ আবাহনীর জন্য। ডেফিনেটলি আবাহনী যদি এই ম্যাচটা যদি জিততে পারে, আবাহনী কিন্তু তখন পয়েন্ট টেবিলে যৌথভাবে সমান হয়ে যাবে বসুন্ধরা কিংসের সাথে। তো তখন কিন্তু একদম আপনার লাস্ট ম্যাচ পর্যন্ত ওয়েট করতে হবে আসলে কারা চ্যাম্পিয়ন হবে। সুতরাং এখানেও কিন্তু বড় একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে বলবো যে আবাহনী সেকেন্ড লিগে এসে যেভাবে রিকভার করছে এবং তাদের দল যেভাবে পারফর্ম করছে, সেই জায়গা থেকে এটা খুবই আশাজনক এবং সব থেকে ক্রেডিট দিতে হবে কোচ মারুফ ভাইকে, বিকজ মারুফ ভাই আসলে ফার্স্ট লিগে আসলে আপনি জানেন যে ঢাকা আবাহনী এবার কিছু কিন্তু ফরেন প্লেয়ার তেমন রিক্রুট করেনি। সেকেন্ড লিগে এসে শুধু এমেকাকে নিয়েছে, এমেকা দুর্দান্ত করেছে সেকেন্ড লিগে এসে, এবং সলেমান দিয়াবাতে তো রয়েছে। সো আবাহনী ক্লাব আসলে যেভাবে পারফর্ম করে যাচ্ছে দেশি প্লেয়াররা, আমার কাছে মনে হয়েছে যে এটা খুব আমাদের জন্য আশা দেখাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু একটা ডিসকাশনে সবসময় আলোচনা করেছি যে আমাদের দেশের লিগটা আসলে ওই স্ট্যান্ডার্ডে হয় না, ইটস ট্রু, বাট লিগটা কিন্তু জমজমাট হচ্ছে যে আপনি যদি পয়েন্ট টেবিলটা দেখেন, হ্যাঁ, যেই লেভেলের কম্পিটিশন, এর মধ্যে কম্পিটিশন হচ্ছে, হ্যাঁ। কারণ আমি ধরে নিয়েছিলাম যে হয়তো 2-3 ম্যাচ আগে রেখে হয়তো বসুন্ধরা চ্যাম্পিয়ন হয়ে যাবে ফার্স্ট লিগে, তারা যেভাবে করেছিল বা শুরুটা যেভাবে করেছিল, বাট আস্তে আস্তে কিন্তু তারাও কিন্তু তাদের ছন্দপতন হয়েছে। এখন কিন্তু 3 পয়েন্ট ডিফারেন্স রয়েছে আবাহনীর সাথে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে বেশ ভালোই লিগটা জমেছে এবং ওই 15 মে কিন্তু আসলে মেইন ম্যাচটা হবে বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনীর যে ম্যাচটা। হ্যাঁ, আমি ওই ক্যাপ্টেন জামাল ভাইয়ের সম্পর্কে যদি বলতে চাই, ব্রাদার্স ইউনিয়নের আসলে প্রবলেমটা কি, তারা কিন্তু আসলে আর ব্যাকই করতে পারলো না, শুরু থেকেই তাদের
ইভেনচুয়ালি আপনি যদি দেখেন পয়েন্ট টেবিল আপনার হাতে নিশ্চয়ই রয়েছে, সেখানে দেখবেন ব্রাদার্স কিন্তু এখন রেলিগেশনের জন্য কিন্তু ফাইট করছে, তাদের 14 পয়েন্ট, আপনার আরামবাগেরও কিন্তু 14 পয়েন্ট, হ্যাঁ, পিডব্লিউডি 13 পয়েন্ট, সেখানে কিন্তু ফকিরাপুলের 10 পয়েন্ট। সুতরাং ওই লাস্টের 4টা দল কিন্তু আবার রেলিগেশনের জন্য ফাইট করছে। এখন এই 3 রাউন্ডের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। সো ব্রাদার্স ইউনিয়ন যেটা বলছেন শুরুটা কিন্তু বেশ ভালো করেছিল, বাট এরপরে কিন্তু তারা ধারাবাহিকভাবে খারাপ করছে, হ্যাঁ। তো সেই জায়গা থেকে এখন তাদের লিগ টেবিলেও কিন্তু তারা ভালো অবস্থানে, এবং ব্রাদার্স ইউনিয়নের যদি প্লেয়ার রিক্রুট দেখেন সেখানে কিন্তু বেশ ভালো মানের প্লেয়ার রয়েছে, ফরেন প্লেয়ার বা জামালের মতো প্লেয়ার রয়েছে, বাট তারপরেও কিন্তু পারফর্ম করতে পারছে না। বাট ফেডারেশন কাপে তারা আবার সেমিফাইনালে গিয়েছে, হ্যাঁ। বাট ফেডারেশন কাপ তো আসলে সিজনের একটা টুর্নামেন্ট, বাট লিগে টিকে থাকাটা হলো মেইন ইম্পর্টেন্ট। বাট সেখানে এখন কিন্তু রেলিগেশনের জন্য আমার কাছে মনে হয় যে ইংলিশ প্রিমিয়ার লিগ যেভাবে আসলে নিচের 4টা দল এখন রেলিগেটের জন্য ফাইট করছে, টটেনহাম হটস্পার, ওয়েস্ট হাম ইউনাইটেড, আপনার ওলস এবং বার্নলি, এখানে আমি মনে করছি যে পিডব্লিউডি, আরামবাগ, ফকিরাপুল এবং ব্রাদার্স ইউনিয়ন, এই 4টা দলে কিন্তু রেলিগেশনের জন্য বেশ ভালো ফাইট হচ্ছে। সুতরাং এটাও কিন্তু আবার আর একটা জমজমাট জায়গা, কারণ চ্যাম্পিয়নের সাথে সাথে রেলিগেশন জোনগুলিও কিন্তু জমে উঠেছে। সো এই 3টা রাউন্ড কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট আপনার প্রত্যেকটা দলের জন্য, স্পেশালি নেক্সট ফ্রাইডেতে যে এবং স্যাটারডেতে যে ম্যাচ রয়েছে, এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আসলে চ্যাম্পিয়নশিপ প্লাস হলে রেলিগেটেড যারা হবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সুতরাং আমাদের লিগটাও কিন্তু আমি বলবো যে অলমোস্ট ইংলিশ প্রিমিয়ার লিগের মতোই দেখা যাচ্ছে। এবার একটু ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে যদি আসি, মানে লাস্ট নাইট ম্যান সিটির ড্রটা মানে হেরেই গিয়েছিল, রাইট। ডকুর হচ্ছে 97 মিনিটের গোল, মানে ডকুর পারফরমেন্স নিয়ে কি বলুন? কালকে 2টা গোলই ওর, এবং ওভারঅল ম্যাচ নিয়ে যদি দেখেন, ডোকু ইন্ডিভিজুয়ালি খুবই ট্যালেন্টেড প্লেয়ার, হ্যাঁ, বেলজিয়ামের প্লেয়ার, এবং আমার কাছে মনে হয়েছে যে এই ওয়ার্ল্ড কাপ ও ডোকুকে আলাদাভাবে আপনাকে মার্ক করতে হবে। টু বি অনেস্ট, তার পারফর্ম যেভাবে দেখাচ্ছে এই মুহূর্তে, যদি আপনি উইং স্ট্রাইকারদের যদি পজিশনগুলি দেখেন, সেখানে ডোকু অন্যতম সেরা উইং স্ট্রাইকার। আপনি যদি লুইস দিয়াস, তারপর ওলিস, এদের সাথে সাথে যদি অন্য কারো একটা নাম বলেন, সেটা ডোকুকে আপনাকে বলতে হবে, বিকজ সে আসলে ইন্ডিভিজুয়াল 1-by-1 বা আপনার রাইট সাইড ইন্ট্রোভার্ট হয়ে শুটিং করে গোল করা, 2টা গোল কিন্তু অলমোস্ট সিমিলার করেছে। সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো যে ডোকু ও হয়তো 3 পয়েন্টই লস করতো, সেখানে সে 1 পয়েন্ট এনে দিয়েছে, এবং এটা 3 পয়েন্ট ডিফারেন্স হয়ে যেতে পারতো আর্সেনালের সাথে, হ্যাঁ। তো সেখানে কিন্তু আরও একটু তলানির দিকে যেত ম্যানচেস্টার সিটি। এখনও কিন্তু এই মুহূর্তে সুযোগ আছে, বাট ওয়েট করতে হবে আর্সেনাল কোন ম্যাচ লস করে। পেপ গার্দিওলাকে দেখলাম মানে ড্র করার পরেই সন্তুষ্ট যে হ্যাঁ ওকে, মানে ম্যাচটা হারিনি আর কি। রাইট, হারলে তো 3 পয়েন্টে হারাতে হতো, এখন তো 2 পয়েন্ট হারিয়েছে, 1 পয়েন্ট পেয়েছে। এখনো যেহেতু আরো সুযোগ আছে, বাট ডিপেন্ডস অন আসলে আর্সেনাল কেমন করে। এবং আমি এর আগের শোতে আপনাকে কাছে বলেছি যে আর্সেনালের জন্য চ্যালেঞ্জ হলো 2টা দিক তাকে এখন সামলাতে হচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগ প্লাস হলো আপনার এপিএল। তো এই 2টা দিক সামলাতে গিয়ে কিন্তু আসলে কিছুটা কনসেন্ট্রেশন বা প্লেয়ারের এনার্জি বা ফিট প্লেয়ার সব জায়গায় রেডি করা, সেটাই কিন্তু আসলে একটা বড় চ্যালেঞ্জ। রিকভারি সেশনগুলি ঠিকঠাক মতো হচ্ছে কিনা, বিকজ তারা লাস্ট 2 দিন আগে ম্যাচ খেলেছে, আবার আজকে রাত্রে কিন্তু আপনি জানেন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে তাদের, হাই ভোল্টেজ ম্যাচ, যদিও হোম ম্যাচ খেলবে তারা। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ইংলিশ প্রিমিয়ার লিগটাও কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু শিওর করতে পারছি না যে কারা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। আর্সেনাল কিন্তু মানে লাস্ট যে 2টা ম্যাচ হেরেছে, এর মধ্যে সম্ভবত আমি যদি ভুল না করি চ্যাম্পিয়ন্স লিগের মাঝখানে যে গ্যাপে যে ম্যাচগুলো, ওই ম্যাচগুলোই হেরেছে। তার মানে ওই প্রেসারটা তাদের এখানে প্রভাব পড়েছিল। ডেফিনেটলি দেখেন, একটা স্কোয়াড যখন আপনি দাঁড় করাবেন, তখন কিন্তু আপনার কোচিং পার্সপেক্টিভ থেকে আপনি কিন্তু অবশ্যই ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু আপনার একটা প্ল্যান থাকে যে এই প্ল্যানকে আমি চ্যাম্পিয়ন্স লিগে খেলাবো, এই প্লেয়ারকে আমি ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচগুলিতে খেলাবো। আবার 60 to 70% প্লেয়ার 2টা ম্যাচই খেলে, চ্যাম্পিয়ন্স লিগেও খেলে, যারা ইম্পর্টেন্ট প্লেয়ার, ইভেনচুয়ালি আপনার লিগের ম্যাচ। তো সেই জায়গা থেকে এই প্লেয়ারদেরকে ফিট রাখা, এই প্লেয়ারদের হাই এনার্জি মাঠে ডেলিভার করার জন্য সে প্রিপারেশন, সেগুলি রেডি করা, সেইটা কিন্তু কোচের জন্য বড় একটা চ্যালেঞ্জ। এবং মিকেল আর্টেটা কিন্তু এই মুহূর্তে আসলে বিশাল একটা চ্যালেঞ্জের ভিতরে রয়েছে, বিকজ ইংলিশ গণমাধ্যম কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু মিকেল আর্টেটাকে নিয়ে কিন্তু আসলে অনেক সমালোচনা করছে, এবং এরকমের কথা শুনছি যে এবছর যদি কোনো ট্রফি না জিতে, মিকেল আর্টেটার উচিত আপনার ওখান থেকে নিজেই রিজাইন দেয়া আর্সেনাল থেকে। বাট টু বি অনেস্ট, আর্সেনাল যে মানের দল বা আর্সেনাল যে প্যাটার্নে ফুটবল খেলছে বা যে দলের স্কোয়াড রয়েছে, সেইখান থেকে মিকেল আর্টেটার ক্রেডিটই আপনাকে বেশি দিতে হবে, বিকজ চ্যাম্পিয়ন্স লিগও আপনি সেমিফাইনালে নিয়ে গেছেন, লিগও এই মুহূর্তে আপনি 1 নম্বরের দল হিসেবে রয়েছেন, এটাও কিন্তু বিশাল একটা ক্রেডিটের ব্যাপার। এবং লাস্ট 3-4 বছর মিকেল আর্টেটা থাকার পরে চ্যাম্পিয়ন্স লিগ এবং ইপিএল সব জায়গায় কিন্তু ধারাবাহিকভাবে পারফর্ম করছে, বাট এন্ড অফ দ্য ডে সে হয়তো ট্রফি পাচ্ছে না, বাট দলটাকে কিন্তু সে একটা দল হিসেবে পরিণত করে ফেলছে। বাট সেই জায়গা থেকে অবশ্যই আর্সেনাল যারা ফ্যান রয়েছে, তারা তো অবশ্যই চাবে একটা ট্রফি এই সিজনে আর্সেনাল পাক। লিগে কি মানে শেষ মুহূর্তে গোল ব্যবধানটাও একটা মানে কাউন্টের
পয়েন্ট হয়ে দাঁড়াবে। অবশ্যই আপনি যদি পয়েন্ট টেবিল যদি সমান সমান হয় তখন গোল ডিফারেন্স আপনাকে দেখবে, হেড টু হেড দেখবে যে আপনি হেড টু হেডে কি করেছেন। লাইক ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল যদি সমান সমান হয় তখন দেখবে যে তারা হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে আসলে কে কাকে হারিয়েছে, কে জিতেছে বেশি, কে হেরেছে বেশি, তখন কিন্তু এইসব ডিফারেন্সগুলি চলে আসবে। সো হোপফুলি এখন পর্যন্ত আমি আপনার সত্যিই বলেছিলাম যে আর্সেনাল একটা ট্রফি পাক, এটা আমি ব্যক্তিগতভাবে চাই, কারণ মিকেল আর্টেটা আসলে অনেক হার্ড ওয়ার্ক মিকেল করেছে। আর্তেতার হাতে একটা ট্রফি দরকার, এবং সে অনেক হার্ড ওয়ার্ক করেছে এই দলটাকে নিয়ে। ইভেনচুয়ালি প্লেয়াররাও যদি বলেন ডেকল্যান রাইস, ওডেগার্ডরাও কিন্তু অনেক বছর ধরে আসলে এই প্লেয়ারদের কাছে একটা ট্রফি যাওয়া উচিত, কারণ আমরা লাস্ট দেখি যে 2001 কিন্তু আর্সেনাল ট্রফি জিতেছিল যখন আর্সেন ওয়েঙ্গারের আন্ডারে থিয়েরি হেনরিরা ছিল। এরপরে কিন্তু আসলে তারা বড় কোনো ট্রফি জিতেনি। সুতরাং এই ট্রফিটা আর্সেনালের ফ্যানদের জন্য খুব ইম্পর্টেন্ট, মিকেল আর্টেটার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং যেটা বললাম যে ডেকল্যান রাইস, ওডেগার্ড, ডেভিড রায়া, তারা যদি একটা ট্রফি পায় তাদের কিন্তু আপকামিং সিজনগুলিতে কিন্তু তারা আরও কনফিডেন্ট বিল্ড আপ করবে। এবং আই হোপ, আমার কাছে মনে হয় যে ম্যানচেস্টার সিটি লাস্ট নাইটের ম্যাচটা ড্র হতে আর্সেনালের জন্য কিছুটা হলে সুবিধা হয়েছে, কিছুটা সুবিধা হয়েছে। কারণ এখন যদি ম্যাচ এবং পয়েন্ট ডিফারেন্স দেখেন, একটা ম্যাচ যদি সিটি জিতেও তারপরে 2 পয়েন্ট ডিফারেন্স থাকছে, বাট 2 পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আর্সেনাল কিন্তু এই মুহূর্তে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে আছে। একটু চ্যাম্পিয়ন্স লিগের দিকে যদি তাকাই, আর্সেনাল ফ্যানদের নিয়ে কথা বলছিলেন, 2 দশক পর মানে লাস্ট 2006 সালে হচ্ছে তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আসছিল, মিকেল আর্তেতার হাত ধরে আবার ফাইনালে। সো যেতে কি পারবে ফাইনালে আদৌ সেমিফাইনাল থেকে? সত্যি কথা বলতে ইটস ভেরি টাফ ম্যাচ, কারণ আপনার অপোনেন্ট যখন আসলে অ্যাথলেটিকো মাদ্রিদ, তখন আসলে আপনি এই ম্যাচটা কীভাবে হ্যান্ডেল করবেন, আপনার প্লেয়ারদের প্রিপারেশন কেমন। আমি যেটা বললাম যে দুইটা দিকে ফোকাস দিতে গিয়ে আসলে আপনার প্লেয়াররা সবাই রেডি আছে কিনা, স্পেশালি ইম্পর্টেন্ট প্লেয়ার ওডেগার্ড, ডেকল্যান রাইস, ডেভিড রায়া, অ্যারন সাকা, এরা আসলে কোন পর্যায়ে রয়েছে, মার্টিনেল্লি, এরা আসলে ফুল ফিট আছে কিনা, ফুল এনার্জি তাদের আছে কিনা। বিকজ লাস্ট ম্যাচটা যদি দেখেন সেখানে কিন্তু তাদের অনেক এনার্জি লস হয়েছে এবং সেটা 2 দিন আগে তারা খেলেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আর্সেনালের জন্য কিছুটা হলেও একটু প্রেশার হবে। বিকজ অ্যাথলেটিকো মাদ্রিদ আপনি যদি দেখেন এই ম্যাচের আগে যখন তারা কোয়ার্টার ফাইনাল খেলছিল বার্সেলোনার সাথে, হোম অ্যান্ড অ্যাওয়ে 2টা ম্যাচই কিন্তু তারা ভালো করেছে এবং বার্সেলোনার সাথে তারা ডমিনেট করে ফুটবল ম্যাচটা জিতেছে 2টা ম্যাচই। তো একটা ড্র হয়েছে, একটা তো তারা স্ট্রে জিতেছে। তো সেই জায়গা থেকে বার্সেলোনাকে হারিয়ে যখন আপনি সেমিফাইনালে আসবেন, তখন ডেফিনেটলি আপনাকে মনে রাখতে হবে যে এই দলটার ভিতরে অন্যরকম একটা পটেনশিয়ালিটি রয়েছে। এবং টু বি অনেস্ট, সত্যি কথা বলতে কি এই বছর আমার কাছে মনে হয় যে অ্যাথলেটিকো মাদ্রিদ আগের অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে কিছুটা হলো ডিফারেন্স ফুটবল খেলছে। সিমিওনের কথা যদি বলি, সে কিন্তু অ্যাজ এ পারসন ফাইনালে উঠে ফাইনাল হেরেছে, ডাগ আউটে সেটাও সে মানে তার লাইফে সে অনেক কিছু হারিয়েছে। এবার কি কিছু একটা পাবে? সত্যি কথা বলতে পাওয়ার চান্স রয়েছে, কারণ আমি যেটা বললাম যে সিমিওনি কিন্তু 2010-11-তে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের দায়িত্ব নিয়েছে। অলমোস্ট কিন্তু আপনি যদি দেখেন 15 বছর কিন্তু সে এই দলটার সাথে রয়েছে। এবং সত্যি কথা বলতে সিমিওনি কিন্তু একটা প্যাটার্নেই ফুটবল খেলে, একমাত্র কোচ যে তার গেম সিস্টেম অফ প্লে থেকে বের হয়ে আসেনি। বাট এই বছর আমার কাছে মনে হচ্ছে কিছুটা সে চেঞ্জ করেছে। লাইক সে সবসময় 2জন স্ট্রাইকার নিয়ে খেলতে পছন্দ করে, এখনও সে খেলছে। বাট সত্যি কথা বলতে যেটা হচ্ছে, আগে সে একটু বেশি ডিফেন্সের দিকে মনোযোগ থাকতো, কাউন্টার অ্যাটাক বেস খেলতো। বাট এখন কিন্তু সে একটু মোর অ্যাটাকিং খেলে এবং 4জন সলিড মিডফিল্ডার রেখে 2জন স্ট্রাইকার রেখে কিন্তু সে তার দলটাকে সাজিয়েছে এবং শুরু থেকেই কিন্তু সে চেষ্টা করে গোল দেওয়ার জন্য। এবং আজকেরা তো তার গেম প্ল্যান একটা বড় অংশ থাকবে যে শুরুতে সে যদি একটা গোল দিতে পারে, এটা আর্সেনালের জন্য বিশাল প্রেশার হয়ে যাবে। আমি এইখানে একটা মানে পরিসংখ্যান অ্যাড করতে চাই। দর্শক, আপনারা হয়তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে আর্সেনাল এবং অ্যাটলেটিকো মাদ্রিদ এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে মানে এবার 13টা ম্যাচ খেলেছে আর্সেনাল, আর অ্যাটলেটিকো মাদ্রিদ 15টা ম্যাচ খেলেছে। তার মধ্যে যদি গোলের সংখ্যার দিকে তাকাই, অ্যাটলেটিকো মাদ্রিদ 35টা গোল দিয়েছে আর আর্সেনাল 28টা। তার মানে যাই হোক, অ্যাটলেটিকো মাদ্রিদ গোল দিবে, তারা যদিও গোল খেয়েছেও অনেক, 27টা গোল খেয়েছে এবং আর্সেনাল আসলে গোল হজম করতে হয়েছে মাত্র 6টা। সো পরিসংখ্যান বলছে অ্যাটলেটিকো মাদ্রিদ গোল দিবে, কিন্তু গোল তারা খাচ্ছেও। আর যদি একটু তাদের বল কন্ট্রোলের জায়গায় দেখি, অলমোস্ট সিমিলার। অ্যাটলেটিকো মাদ্রিদ 48.7% আর আর্সেনাল 54%। আচ্ছা, সো এই পরিসংখ্যান দেখে আপনার কি মনে হচ্ছে যে সিমিওনে আজকে শুরুর একাদশটা আসলে কোন ফরমেশনে নামাতে পারে?
না, সিমিওনির এখানে ফরমেশন চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। সিমিওনি কিন্তু 4-4-2 ফরমেশনই খেলে, 4 জন ডিফেন্স, 4 জন মিডফিল্ডার এবং 2 জন স্ট্রাইকার। তো সিমিওনির মেইন রেস্টুরেন্টের জায়গা হলো গ্রিজম্যান এবং ওলিয়ান আলভারেজ। আলভারেজের ইনজুরির একটা ইস্যু ছিল, এটা লাস্ট সংবাদ সম্মেলনে শিওর করেছে যে খেলছে। সো এই দুজন প্লেয়ার কিন্তু আসলে মেইন ডিফারেন্সটা করে দেয়। এবং সব থেকে স্ট্রং পয়েন্ট হলো যে সিমিওনি দেখবেন যে মিডফিল্ডটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, সে 4 জন সলিড মিডফিল্ডার রাখে, যারা কিনা দেখবেন যে ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ডে লাইক অপোনেন্ট হাফে যখন বল লস করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা বলের পিছনে এসে 4টা মিডফিল্ডার দাঁড়িয়ে যায়। সো অপোনেন্টের যদি 3 জন মিডফিল্ডারও থাকে তারা 4 জন হয়ে যায়। লাইক কোকে, লোরেন্টে, লুকমান এবং হলো আপনার সিমিওনির ছেলে, এই 4 জন কিন্তু একদম একটা ব্যারিকেড হয়ে যায় পিছনে আসে, বলের পিছনে এসে। সুতরাং ওই মিডফিল্ডটাকে কন্ট্রোল করাটা কিন্তু এইবারের সিজন আমি মনে করি যে অ্যাথলেটিকো মাদ্রিদের সব থেকে বড় একটা স্ট্রেংথের জায়গা। এবং আপনি যেটা বলছেন যে সিমিওনি এর আগে সবসময় গোল কনসিড করতো কম, গোল খেত কম, গোল দিত বেশি, বাট এবছর কিন্তু গোল খেয়েছেও দিয়েছেও বেশি। সো দুইটা জায়গায় কিন্তু অলমোস্ট সমান সমান। আর্সেনালের যে পরিসংখ্যান দেখিয়েছেন, আর্সেনাল সবসময় হোম ম্যাচে খুবই গোল কনসিডের জায়গা যদি দেখেন, খুব গোল কম খেয়েছে। সো এইটা একটা বড় স্ট্রেংথের জায়গা। আজকে তো আর্সেনালের মাঠে খেলা, এটা কিন্তু আবার আর্সেনালের জন্য একটা বড় প্রাপ্তির জায়গা। বিকজ হোম ম্যাচের কিছু হলো অ্যাডভান্টেজ থাকবে, 5% অ্যাডভান্টেজ যদি আপনি হোম ম্যাচে নিতে পারেন, সেইটাই কিন্তু আপনার ম্যাচের ডিফারেন্সটা করে দিবে। তো সেই জায়গা থেকে মাইকেল আর্টেটা কিছুটা হলো স্বস্তিতে থাকবে। এবং অস্বস্তির জায়গাও রয়েছে, অ্যারন সাকা এখনো আমার কাছে মনে হয় যে ওই ফুল ফিট লিগের শুরুতে যেরকম ছিল ওই প্যাটার্নটা এখনো সে দিতে পারছে না। মার্টিনেল্লি বেসিক্যালি তো তাদের দুই উইং হলো মেইন স্ট্রংয়ের, এবং গায়ারস্কো যে স্ট্রাইকার রয়েছে দুর্দান্ত ফর্মে রয়েছে। সো স্ট্রেংথের জায়গা রয়েছে, কিছু ল্যাকিংসও রয়েছে। সো এইগুলি যদি মেকআপ করতে পারে মিকেল আর্টেটা, আমি মনে করি যে আমি স্পেশালি আজকে আসলে কাউকে ফেভারিট মানছি না। মানে ম্যাচটা আসলে ওপেন রয়েছে দুই দলের জন্যই। আমি এর আগে কিন্তু আপনার কাছে সবসময় বলেছি যে এই ম্যাচ হয়তো এই জিতবে, এই হারবে, বাট আজকের ম্যাচটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কি টাই ব্রেকারের রেজাল্ট দেখতে হতে পারে যদি মিকেল আর্টেটা যদি চিন্তা করে যে কোনোভাবে গোল কনসিড করবে না। এবং আপনি যদি প্রথম লিগের ম্যাচটা দেখেন, দুই দলই কিন্তু একটু সতর্ক হয়ে খেলেছে, কেউ চায়নি যে ম্যাচটা স্ট্রেট হারুক। হ্যাঁ, কারণ আপনি যদি দেখেন 2টা গোলই হয়েছে সেট পিস থেকে। তো সেখানে কিন্তু 2টা দলের কোচের কিন্তু সেম গেম প্ল্যানই ছিল যে তারা স্ট্রেট ম্যাচটা কেউ হারবে না। সো আজকেও যদি সেম একটা গেম প্ল্যান হয়, যদিও মিকেল আর্টেটা কিছুটা হলো অ্যাটাকিং খেলবে, বিকজ হোমের তো একটা অ্যাডভান্টেজ রয়েছে। আর অ্যাথলেটিকো মাদ্রিদের মেইন স্ট্রেংথের জায়গা হলো যে তারা আসলে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আসলে তারা গোল করেছে চ্যাম্পিয়ন্স লিগে। সো গোল করা তাদের অনেক ক্লিয়ার রয়েছে। গ্রিজম্যান গোল করছে, আপনার আলভারেজ গোল করছে, পিছন থেকে আপনার লোরেন্টি গোল করছে, লুকম্যান গোল করছে, অনেক প্লেয়ার আছে স্কোরার। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি বলবো যে দুই কোচের কিন্তু টেকটিক্যাল যদি জায়গাগুলি দেখেন অলমোস্ট সিমিলার। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এমন হতে পারে ম্যাচটা আপনি যেটা বলছেন যে পেনাল্টি শুট আউটে যাওয়ারও চান্স রয়েছে। গ্রিজম্যান সংবাদ সম্মেলনে দারুণ একটা কথা বলেছে যে সে স্কোর করুক আর না করুক তার ওই জায়গাটায় ফোকাস নেই, সে পারফর্ম করতে চায়। এবং তার কথা হচ্ছে যে সে আগে এরকম ধরনের ম্যাচের জন্য 50 বার চিন্তা করতো, এখন আর এই প্রেশারটা তার কাজ করে না। সে রিল্যাক্সে ম্যাচটা খেলতে চায়। আর কোচের পয়েন্ট অফ ভিউ হচ্ছে আর মাত্র একটা ম্যাচ পরেই তারা ফাইনাল খেলবে। তাদের কনফিডেন্স লেভেলটা কি, এটাই কি আর্সেনালকে ঘায়াল করে দিবে কিনা? গ্রিজম্যানের ব্যাপারটা হলো, গ্রিজম্যান এই ধরনের ম্যাচ অনেক খেলেছে তার ফুটবল ক্যারিয়ারে। সে ওয়ার্ল্ড কাপ উইনার, ওয়ার্ল্ড কাপ রানার আপ। সো সুতরাং সে জানে যে এই ধরনের ম্যাচগুলি কীভাবে হ্যান্ডেল করতে হবে। এবং আই হোপ যে সে তার প্লেয়ারদের ভিতরে ইনফ্লুয়েন্সটা তৈরি করবে। এবং সেই জায়গা থেকে সিমিওনির কিন্তু এই ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে, বাট মিকেল আর্টেটার কিন্তু এই ধরনের এক্সপিরিয়েন্স একদম খুবই কম। তো সেই জায়গা থেকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হ্যান্ডেল করা ইজ নট ইজি। তো মিকেল আর্টেটার ব্যাপারটা হলো যে সে কিছুটা হলো স্বস্তিতে আছে। লাস্ট নাইট ম্যানচেস্টার সিটি 2 পয়েন্ট লস করেছে, সেই জায়গা থেকে মেন্টালি কিছুটা স্যাটিসফ্যাকশন রয়েছে, বিকজ এইগুলি কিন্তু একজন কোচকে অনেক রকমের স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি করে। তো সেই জায়গা থেকে মিকেল আর্টেটা ওই জায়গাটা হয়তো কিছুটা হলো একটু রিল্যাক্স আছে। তারপরও মেইন হলো যে প্লেয়ার পারফরমেন্স, আপনি যখন খেলাটা শুরু হয়ে যাবে তখন কিন্তু কোচরা অসহায় থাকে। এই দুই টিমের কি পারফর্মার কারা হতে পারে আজকে? ডেফিনেটলি আপনি যদি দেখেন, সবসময় আমরা পারফর্মার হিসাবে দেখি যারা ফ্রন্ট লাইনে খেলে তাদেরকে আমরা আসলে মেইন ফোকাসে রাখি। গায়ারস্কো স্ট্রাইকার রয়েছে, সে দুর্দান্ত ফর্মে রয়েছে, লাস্ট ম্যাচও 2টা গোল করেছে প্রিমিয়ার লিগের। এবং মার্টিনেলি, অ্যারন সাকা, তারা তো ডেফিনেটলি। বাট মিডফিল্ডে কিন্তু ওডেগার্ড এবং ডেকলেন রাইসের মতো প্লেয়ার আছে। সো ডেকলেন রাইসকে আমার কাছে মনে হয় যে এই ধরনের ম্যাচে সে ম্যাচে মোমেন্টাম চেঞ্জ করতে পারে। আর যদি অ্যাথলেটিকো মাদ্রিদের কথা বলেন, আমি বলবো যে অ্যাথলেটিকো মাদ্রিদের অন্যতম স্ট্রেংথ হলো তাদের গোলকিপার মুসো, আর্জেন্টিনার যে গোলকিপার রয়েছে। যদি এই ম্যাচে ওব্লাক শুরু করবে, বাট ওব্লাকের থেকে আমি বলবো যে মুসো ফর্মে বেশি ছিল, বাট গোলকিপার
গোলকিপার ওবলাককে আমার কাছে মনে হয়েছে যে চ্যাম্পিয়ন্স লিগ এই ধরনের ম্যাচ অনেক খেলেছে, গোলকিপারের জন্য কিন্তু একটা বড় পরীক্ষা থাকবে এই ম্যাচে, ডেভিড রায়ার ক্ষেত্রে, ওবলাকের ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে এই দুজন গোলকিপার যদি পেনাল্টি শুট আউটে যায়, এখান থেকে হয়তো কেউ একজন হিরো হতে পারে। আপনি যেটা বলেছেন যে ম্যাচটা কিন্তু পেনাল্টি শুট আউটে যাওয়ারও কিন্তু অনেকটা চান্স রয়েছে। এবং যদি ফ্রন্ট লাইনের প্লেয়ারদের কথা বলেন, যে অবভিয়াসলি আমি বলবো যে হুলিয়ান আলভারেস কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু আপনার দারুণ পারফরম্যান্স, দুর্দান্ত ফর্মে আছে এবং সে যেভাবে খেলছে সেই জায়গা থেকে আমি বলবো যে হুলিয়ান আলভারেজের জন্য কিন্তু আপনার মিকেল আর্টেটার অন্যরকম একটা প্ল্যান থাকতে হবে। স্পেশালি সেন্টার ব্যাকে যে দুজন স্টার্ট করবে আর্সেনালে, তাদের কিন্তু হুলিয়ান আলভারেজকে নিয়ে একটা প্ল্যান থাকবে। সো এরাই হয়তো খেলার মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে। এরপরও যেটা হয় যে খেলায় আমরা অনেক সময় দেখি যে সেট পিস থেকে ডিফেন্ডাররা অনেক সময় গোল করে থাকে, মিডফিল্ডাররা গোল করে থাকে, লং রেঞ্জের শুট থেকে গোল হয়ে থাকে। সো এই ধরনের ম্যাচে আসলে স্পেশালি আপনি কাউকে মানে কি বলা কি প্লেয়ারটা টাফ। সো সেই সে এটা আমি এরকম বলতে চাই যে যে কেউ খেলা মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে, বিকজ এই ম্যাচে কিন্তু অনেক সুযোগ হবে তা কিন্তু না, যেটা হয়েছিল প্যারিস সেন্ট জার্মেন এবং বায়ার্ন মিউনিখের ম্যাচে 9 গোল হয়েছে। হ্যাঁ, সো আমি বলবো যে এই ম্যাচে ওপেন ম্যাচ, যে কেউ ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করতে পারে। ভাই এই যেই ম্যাচটা নিয়ে কথা বললেন, মানে আরো একটা কিরকম গোলের বন্যার ম্যাচ দেখবো না, এই ম্যাচটা একটু টেকটিক্যালি ডিফারেন্ট হবে এই কারণে, কারণ প্যারিস সেন্ট জার্মেন যেহেতু একটু এগিয়ে রয়েছে 4-5 গোলে, এখন কিন্তু বায়ার্ন মিউনিখ ডিফারেন্সটা কিন্তু খুব একটা বেশি না এখন বায়ার্নের মাঠে খেলা। সো এইটা এরকম হতে পারে, লুইস এনরিকে কখনো ওই পিছন থেকে গিয়ে ডিফেন্স করবে এই ধরনের কোচ লুইস এনরিকে না। হ্যাঁ, লুইস এনরিকে কিন্তু এই ম্যাচও হাই প্রেসিং করবে, যেটা লাস্ট ম্যাচে করেছে। যে বায়ার্ন মিউনিখ সবসময় আমি বলি যে ম্যানুয়েল নোয়ার ওই পিছন থেকে খেলাটা স্টার্ট করে, তা এবং উপেম্যানুকে দিয়ে সেন্টার ব্যাক থেকে বা তাদের রাইট ব্যাক বা লেফট ব্যাক দিয়ে খেলাটা স্টার্ট করে। লাস্ট ম্যাচে কিন্তু সেটা করতে পারেনি, বিকজ এত হাই প্রেস করেছে আপনার প্যারিস সেন্ট জার্মেন, যার কারণে কিন্তু খেলাটা বিল্ড আপ করতে পারেনি, যার কারণে কিন্তু অনেকগুলি গোল হয়েছে। এবং আপনি যদি হোল ম্যাচের সিনারিটা দেখেন, সেখানে প্রত্যেকটা সময় আমার কাছে মনে হয়েছে 1-1 হয়েছে, মানে একজন আরেকজনের অ্যাগেনস্টে খেলছে। লাইক আপনি যে মার্কুনিসের অ্যাগেনস্টে খেলেছে আপনার লুইস দিয়াস, হ্যারি কেনের অ্যাগেনস্টে খেলেছে সাম্বুডিন, জোয়াও নেভেস, এরকমের কিন্তু অনেকবার হয়েছে। সো এই ম্যাচটা একটু টেকটিক্যালি অন্যরকম হবে, কারণ বায়ার্ন মিউনিখ শুরুতে চেষ্টা করবে গোল করে দেওয়ার জন্য, খেলাটা সমতায় যত তাড়াতাড়ি আনা যায়। হ্যাঁ, বায়ার্ন মিউনিখের টার্গেট থাকবে সেইটা। এবং লাস্ট ম্যাচে ভিনসেন্ট কম্পানি কিন্তু ডাগ আউটে ছিল না, এই ম্যাচে হয়তো সে আবার ডাগ আউট ব্যাক করবে। তো এইটা আবার বায়ার্ন মিউনিখের জন্য একটা প্লাস পয়েন্ট। সত্যি কথা বলতে আমি বলবো যে এই ম্যাচটা যদি ওভারঅল আমাকে বলেন, আমি বলবো যে প্যারিস সেন্ট জার্মেন থেকে বায়ার্ন মিউনিখকে কিছুটা এগিয়ে রাখবো, বিকজ এই সিজনে বুন্দেসলিগা প্লাস হলো চ্যাম্পিয়ন্স লিগে কোনো ম্যাচ এখন পর্যন্ত হারেনি, হোম ম্যাচে তারা এখন পর্যন্ত পয়েন্ট লস করেনি। তো ড্র হয়েছে, বাট স্ট্রেট এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। তো সেই জায়গা থেকে বায়ার্ন মিউনিখ আসলে কিছুটা হলো এগিয়ে থাকবে, বিকজ তাদের দলে কিন্তু আপনি জানেন ওলিস, লুইস দিয়াস, হ্যারি কেনের মতো প্লেয়ার রয়েছে। বাট প্যারিস সেন্ট জার্মেনকে আমি বলি না যে তারা ম্যাচটা হেরে যাবে। খেলাটা নিয়ে আমি স্ট্রেটলি আসলে কোনো কিছু মানে বলতে পারবো না যে আসলে কে হারবে কে জিতবে, বাট আরেকটা হাই ভোল্টেজ ম্যাচ দেখতে ডেফিনেটলি। বাট এইটাতে এরকমের না যে ওই প্রথম লিগে 9 গোল হয়েছে, এই ম্যাচও 8-9 গোল হবে, এরকমটা আমি দেখছি না। কারণ যে দলটা একটু হলেও অ্যাডভান্টেজে রয়েছে, তারা কিছুটা হলো কৌশলগত ফুটবল খেলবে। স্পেশালি যদি মিডফিল্ডে ডমিনেট করতে পারে প্যারিস সেন্ট জার্মেন, তারা যদি ওইখানটায় যদি কন্ট্রোল করতে পারে, এদিকে যদি বল তাদের ডিফেন্সিভ এরিয়াতে যদি বলগুলি কম আসতে দেওয়া যায়, এটা যদি মিডফিল্ড থেকেই ব্লক করতে পারে, সেই জায়গাটা নিয়ে তো টেকটিক্যালি কিছু কাজ করবেই লুইস এনরিকে। অ্যাট দ্য সেম টাইম বায়ার্ন মিউনিখের কিন্তু মেইন ফোকাসই থাকবে যত তাড়াতাড়ি তারা গোল দিয়ে খেলাটাকে সমতায় আনতে পারে। সুতরাং খেলাটা কিছুটা হলো কৌশলগত খেলা হবে। এতগুলো হাই ভোল্টেজ ম্যাচ একই সাথে, মানে কোনটা রেখে কোনটার, মানে একটার এক্সাইটমেন্ট শেষ হওয়ার আগে আরেকটা, রাইট, চ্যাম্পিয়ন্স লিগে বিশেষ করে। সো হোপফুলি আমরা মানে ফুটবলের দারুণ একটা উইক কাটাবো এই সপ্তাহটা। আবার নেক্সট উইক আমরা আবার আসবো এই সেমিফাইনাল এবং ফাইনালের আপডেট নিয়ে। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। দর্শক, খেলাটা এনজয় করেন। আজকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল সেকেন্ড লেগ, কালকেও একটা খেলা আছে। সো হোপফুলি দারুণ দুটা ম্যাচ হবে, এবং আদার্স যে ম্যাচগুলো আছে এই উইকে সবগুলো নিয়ে নেক্সট উইকে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।